হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো লাস্ট ভিডিওটিতে আমি আলোচনা করেছিলাম ক্রোমোজোম সম্পর্কে এবং এই ভিডিওটিতে ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করব, কিন্তু আরেকটু ডিটেলসে। তো শুরু করছি। তো সবার প্রথমে তো এই জিনিসগুলো তোমরা জানোই যে নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রোমাটিন ফাইবার যেটা সেটাই আস্তে আস্তে পুনরলিখিত হয়ে ক্রোমোজোম তৈরি করে। তো এটা নতুন কিছু না। ক্রোমোজোমের উৎপত্তি সম্পর্কেও আগের দিনের ভিডিওতে আমরা দেখেছি যে কথার অর্থ হচ্ছে ক্রোমা কথার অর্থ হচ্ছে বর্ণ এবং সোমা কথার অর্থ হচ্ছে দেহ বা বস্তু, যেখান থেকে ক্রোমোজোম শব্দটি এসছে, যার অর্থ হচ্ছে রঙিন বস্তু বা রঙিন দেহ বা বর্ণযুক্ত বস্তু। আর ওয়াল্ডেয়ার এর নামকরণ করেছেন। এবার এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। কেন কি তোমাদের পরীক্ষায় এই ছবিটা আসার সম্ভাবনা আছে? সেটা হচ্ছে একটি ক্রোমোজোমের ছবি। তো ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোমের বাহুগুলোকে আমরা ক্রোমাটিড বলছি। ক্রোমাটিডের নিচে আছে দেখো সেন্ট্রোমিয়ার, যেখানে একটি ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড যুক্ত থাকে। ক্রোমাটিডগুলোর ভেতরে যে পেঁচানো পেঁচানো যে সূত্রাকার অংশগুলো থাকে সেগুলোকে বলা হয় ক্রোমোনিমা। ঠিক আছে? ক্রোমাটিডের এক প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। ক্রোমাটিডের টেলোমিয়ারের ওখানেই এক ধরনের বাল্ব শেপের একটা ক্রোমোজোমের একটা অংশ থাকে, যেটাকে আমরা বলে থাকি স্যাটেলাইট বা স্যাট ক্রোমোজোম। স্যাটেলাইট আর ক্রোমাটিডের মাঝখানে যে খাঁজটা থাকে সেটাকে আমরা গৌণ খাঁজ বলে থাকি বা নিউক্লিয়ার অর্গানাইজারও বলে থাকি, যেখান থেকে পরবর্তীতে নিউক্লিয়াস তৈরি হয়। ক্রোমোনিমার মধ্যে অবস্থিত এক ধরনের পুঁথির মতো দানা, যেটা হচ্ছে ক্রোমোমিয়ার। ঠিক আছে? আর ম্যাট্রিক্স আর পেলিকাল, এই দুটো হচ্ছে, আমি এর পরের স্লাইডে বলছি কী জিনিস। এবার এখানে বলা আছে ক্রোমোজোমের যে প্রধান প্রধান অংশগুলো সেগুলো কী কী। সেগুলো হচ্ছে, একটা তো ক্রোমাটিড হলো ক্রোমোজোমের যে বাহুগুলো, সেগুলোকে আমরা ক্রোমাটিড বলে থাকি। যেমন প্রতিটি ক্রোমোজোম দুটি সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে গঠিত। এদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলা হয় এবং এরা একে অপরের অনুলিপি, মানে একে অপরের সাথে সেম। সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ার হচ্ছে দুটো ক্রোমাটিডের মাঝের অংশ, যেখানে দুটো ক্রোমাটিড যুক্ত হয়ে আছে। প্রতিটি ক্রোমোজোমে একটি গোলাকার সংকুচিত স্থান থাকে যা ক্রোমাটিড দুটিকে যুক্ত করে, এবং একেই ক্রোমোজোমের প্রাইমারি কনস্ট্রিকশন বা প্রাথমিক খাঁজ বা মুখ্য সংকোচন বা মুখ্য খাঁজও বলা হয়ে থাকে। আর আরেকটা পার্ট আছে টেলোমিয়ার, যেটা কি আছে, ক্রোমোজোমের দুটি বাহুর শেষ প্রান্তকে টেলোমিয়ার বলে, এবং এই টেলোমিয়ারটা কী করে, ক্রোমোজোমের স্থায়িত্বকে রক্ষা করতে সাহায্য করে এবং একটি ক্রোমোজোমের সঙ্গে অপর ক্রোমোজোমকে আটকে যাতে না যায় সেটাও কিন্তু এই টেলোমিয়ার দেখে। আচ্ছা, এবার ক্রোমোজোমের একটু ভেতরের জগৎটাকে একটু দেখি, যেমন কি পেলিকাল থেকে ক্রোমোমিয়ার। তো পেলিকাল সবার প্রথমে কি দেখো, পেলিকাল হচ্ছে ক্রোমোজোমের সবচেয়ে বাইরের পাতলা আবরণটার নামই হচ্ছে কিন্তু পেলিকাল। আর ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হচ্ছে ক্রোমোজোমের অভ্যন্তরে অবস্থিত ঘন জেলির মতো তরল পদার্থ। ঠিক আছে? আর ক্রোমোমিয়ার সম্পর্কে আমি আগের স্লাইডেই আলোচনা করেছি। এরপরে যেটা আমরা বললাম যে সেকেন্ডারি কনস্ট্রিকশন, যেটা আমাদের ক্রোমাটিড এবং স্যাটেলাইটের মাঝখানে থাকে, সেটা হচ্ছে আমাদের কিন্তু গৌণ খাঁজ, বা সেটাকে আমরা কিন্তু সেকেন্ডারি কনস্ট্রিকশন বা নিউক্লিয়ার অর্গানাইজার এনওআরও বলে থাকি। ঠিক আছে? সেন্ট্রোমিয়ার ছাড়াও ক্রোমোজোমের বাহুতে অন্য কোনো সংকোচন দেখা গেলে তাকে আমরা গৌণ খাঁজ বলে থাকি। আর স্যাটেলাইট যখন গৌণ খাঁজ বা গৌণ সংকোচন ক্রোমোজোমের একটি ছোট অংশকে মূল দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন করে রাখে, তখন সেই অংশটিকে আমরা স্যাটেলাইট বলে থাকি। স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে কিন্তু স্যাট ক্রোমোজোমও বলা হয়ে থাকে। অর্থাৎ যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, সব ক্রোমোজোমে স্যাটেলাইট থাকবে এমন কোনো ব্যাপার নেই, কিছু কিছু ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। তো যে ক্রোমোজোমে এই স্যাটেলাইট তার যুক্ত থাকে তাদেরকে আমরা স্যাট ক্রোমোজোমও বলে থাকি। এবার এটাও আমরা আগের দিন পড়েছি যে উপাদানের ভিন্নতা অনুযায়ী ক্রোমোজোম দু প্রকারের হয়। একটা ক্রোমোজোমের ক্রোমাটিনগুলো দু প্রকারের হয়, একটা ইউরোক্রোমাটিন এবং একটা হেটেরোক্রোমাটিন। একটা ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন। তো ইউক্রোমাটিন সম্পর্কে আমরা আগের দিন পড়েছি, হেটেরোক্রোমাটিন সম্পর্কে আমরা আগের দিন পড়েছি। তো এখানে যেটা বলা আছে সেটা দেখে নিই। ইউক্রোমাটিন হালকা বর্ণ ধারণ করে যখন আমরা একটা ক্রোমোজোমকে রঙিন করি, অর্থাৎ সেটাকে যখন আমরা স্টেইনিং করি তখন যে বর্ণটা ধারণ করবে, ক্রোমাটিনের যে অংশটা হালকা বর্ণ ধারণ করবে সেটাকে আমরা ইউক্রোমাটিন, এবং যেটা গাঢ় বর্ণ ধারণ করবে সেটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। এবং ইউক্রোমাটিন কিন্তু বেশি সক্রিয় হয় তুলনামূলকভাবে হেটেরোক্রোমাটিনের থেকে। তো এইটা সম্পর্কে আমরা আগের দিনই পড়েছি। এবার আমরা পড়বো হচ্ছে ক্রোমোজোমের ব্লু প্রিন্টের রাসায়নিক উপাদান। মূলত ক্রোমোজোমটা বা ক্রোমাটিনগুলো কী কী দিয়ে তৈরি হয়? তো ক্রোমোজোম মেনলি আমাদের তৈরি হয় নিউক্লিয় প্রোটিন দিয়ে, যা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের জটিল মিশ্রণ, যার মধ্যে প্রোটিন থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে এবং আদার্স ধাতব আয়ন থাকে, কিছু উৎসেচকও থাকে। তো যার মধ্যে হিস্টোন প্রোটিন থাকে 55%, ডিএনএ থাকে 35% নিউক্লিক অ্যাসিডের মধ্যে, বাকিটা থাকে আরএনএ। এবং যে ধাতব আয়নগুলো আছে সেগুলোর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এসব জিনিস থাকে। এবার
ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে সেই সেন্ট্রোমিয়ারের অবস্থান ও সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী কিন্তু ক্রোমোজোমকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, সেই ছবিটা একটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ছবি। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোথা? যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি ক্রোমাটিড দুটোর একদম মাঝখানে থাকবে সেটাকে আমরা বলে থাকি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের মধ্যে যে সেন্ট্রোমিয়ারটা আছে তার অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা যেতে পারে। তো সেগুলোই আমরা পড়ব। তো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা হয়, একটা মেটাসেন্ট্রিক, একটা সাবমেটাসেন্ট্রিক, একটা অ্যাক্রোসেন্ট্রিক, একটা টেলোসেন্ট্রিক। ঠিক আছে? তার মানে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোনটা? যেখানে আমাদের সেন্ট্রোমিয়ারটা একদম সেন্টারে থাকবে, অর্থাৎ কেন্দ্রে থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে মেটাসেন্ট্রিক, আর এটা কিন্তু ইংরেজি অক্ষর ভি এর মতো দেখতে হয়। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোনটা? যেখানে সেন্ট্রোমিয়ার মাঝখান থেকে সামান্য এক পাশে সরে আসবে, অর্থাৎ একদমই মাঝখানে না, একটু ওপরের দিকে বা একটু নিচের দিকে থাকবে, সেটাকে আমরা বলে থাকি সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এবং সেই ক্রোমোজোমটাকে ইংরেজির এল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এরপরে থাকে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, যেটা সেন্ট্রোমিয়ারটি বাহুর প্রায় প্রান্তের কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ এক প্রান্তে না, এক প্রান্তের একটুখানি নিচে বা উপরে অবস্থান করছে, সেটাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, যেটা ইংরেজি বর্ণমালার যে অক্ষরের মতো হয়। এবং লাস্টেরটা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, যেটা সেন্ট্রোমিয়ারটা একদম এক প্রান্তে অবস্থান করে এবং এটি ইংরেজির আই অক্ষরের মতো দেখতে হয়। এবার সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী কিন্তু ক্রোমোজোমকে অনেকভাবে ভাগ করা যেতে পারে। যেমন মনোসেন্ট্রিক ক্রোমোজোম, যে ক্রোমোজোমের একটিমাত্র সেন্ট্রোমিয়ার উপস্থিত তাকে মনোসেন্ট্রিক ক্রোমোজোম বলে, এবং এটি সবথেকে বেশি দেখা যায়। এরপরে ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ট্রাইসেন্ট্রিক, এরকম কিন্তু অনেক ক্রোমোজোম থাকে। তো ডাইসেন্ট্রিক ক্রোমোজোমে দুটো সেন্ট্রোমিয়ার থাকবে এবং পলিসেন্ট্রিক ক্রোমোজোমে দুটোর বেশি সেন্ট্রোমিয়ার থাকবে। আর এক ধরনের ক্রোমোজোম থাকে যেটা হচ্ছে আসেন্ট্রিক ক্রোমোজোম, যেখানে কোনো রকম সেন্ট্রোমিয়ার উপস্থিত থাকে না, এবং ডিফিউজ ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার যে কত জায়গায় উপস্থিত আছে সেটা সুস্পষ্টভাবে বোঝা যায় না। এবার আমরা পড়বো হচ্ছে ব্লুপ্রিন্টের কার্যকারিতা বা নীল নকশার কার্যকারিতা এবং ক্রোমোজোমের প্রধান কাজ। তো ক্রোমোজোমের প্রধান কাজ কি? মেনলি ডিএনএ, এবং ডিএনএর মধ্যে যে জিন সেটাকে বহন করা। আর জিন কী করে? জিন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। তারপর প্রোটিন সংশ্লেষ, ক্রোমোজোমের মধ্যে যে আরএনএ থাকে সেই আরএনএটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এবং আরএনএ 3 প্রকারের হয়, একটা এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ। তো তার মধ্যে আরআরএনএ কিন্তু প্রোটিন সংশ্লেষেও সাহায্য করে। ঠিক আছে? আর বিবর্তনের ভিত্তি হিসাবেও কিন্তু আমাদের ক্রোমোজোম বা ক্রোমাটিন যেটা আছে সেটা আমাদের উপকার মানে সাহায্য করে। যেমন প্রকরণ কথার অর্থ হচ্ছে ভ্যারিয়েশন, মানে আমাদের এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যখন আমাদের ক্রোমোজোমের দ্বারা বংশ পরম্পরায় যে আমাদের বংশানুগতিক যে বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার হয়, সেগুলো কিন্তু এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে অনেক পরিবর্তন হয়। ঠিক আছে? তো এটাকে আমাদের প্রকরণ বলে থাকি। মিউটেশন, জিনগত কোনো ত্রুটি হয়ে গেলে সেটাকে মিউটেশন বলা হয়, যেগুলো কিন্তু অভিব্যক্তিতে বা বিবর্তনের পথে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর লিঙ্গ নির্ধারণের জন্য তো ক্রোমোজোমের ভূমিকাই মেনলি আমাদের যেসব সেক্স ক্রোমোজোম আছে সেগুলো এক্স ও ওয়াই। তো এক্স ক্রোমোজোম ফিমেলদের জন্য এবং এক্স ওয়াই ক্রোমোজোম মেলদের জন্য হয়। তো বংশগতির বাহক জিন জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে, এটা আমরা বুঝতে পারলাম এই লেকচারটি থেকে। এবং গঠন, প্রকারভেদ থেকে শুরু করে কার্যকারিতা পর্যন্ত ক্রোমোজোম প্রতিটি দিকেই প্রমাণ করে যে এটি কেবলমাত্র একটি কোষীয় উপাদান নয়, বরং এটি জীবজগতের সমস্ত তথ্যের সুসংরক্ষিত আধার এবং জীবনের মূল নির্দেশিকা। ঠিক আছে? তাহলে এত দূরই ছিল আমাদের ক্রোমোজোমের ভিডিও, এবং এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে বিভিন্ন রকম কোষ বিভাজন। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।